সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আছেন, পরিচয় করে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যক্তিত্ব সৈয়দা আসিফা আশরাফি পাপি আপা, স্বাগত আপনাকে। আছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত এই আয়োজনে। মূল আলোচনায় যেতে চাই, নয়া বাজেট, পুরনো সংকট, সেই আলোচনায় যাব। তবে এই মুহূর্তে নতুন যে অধিবেশন, দ্বিতীয় যে অধিবেশন শুরু হয়েছে, সেই অধিবেশনে যে বিষয়টি সবথেকে গুরুত্ব এখন পাচ্ছে এখন পর্যন্ত, সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংকের বিষয়টা নিয়ে প্রতিদিনই নানা ধরনের আলোচনা আমরা শুনছি। সেই আলোচনাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, একটু তুলে আনার চেষ্টা করব। আমি একটু সৈয়দা আসিফা আশরাফি পাপি আপা আপনার কাছে একটু আসি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আরডিএস প্রকল্পের মাধ্যমে প্রায় 22,000 কোটি টাকা জামাতের জন্য নির্বাচনে আসলে ব্যয় করা হয়েছে। ইসলামী ব্যাংক থেকে সরাসরি 700 কোটি টাকার ঋণ নিয়ে নির্বাচনে তহবিলে অর্থায়নের কথাও তিনি বলেছেন। অন্যদিকে জামাতের আমির বলছেন যে এই কথা কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তাকে মেডেল দেব। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের ইস্যু নিয়ে এত বিতর্ক কেন, এত রহস্য কেন? ইসলামী ব্যাংক যে প্রথম যখন প্রতিষ্ঠা লাভ করে, যে ইসলামিক মূল্যবোধ, চেতনা এবং শরিয়া আইন টাইন সব মিলায়, এবং সুদ খাওয়াটাতে যে হারাম, ব্যাংকের ইন্টারেস্ট নেওয়া ঠিক না, এই সমস্ত বিষয় বয়ান টয়ান করার ভিত্তিতে কিন্তু ইসলামিক ব্যাংকের কার্যক্রম এই 15-20 বছর যাবত আমি যেটা অবজার্ভ করছি সেটা চলছিল। এবং জেলা শহরগুলোতে ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ীদেরকে ইসলামিক ব্যাংকে তারা বড় বড় লোনও কিন্তু নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছিল। এখন ইসলামিক ব্যাংক বিতর্কিত জামাত ইসলাম নিজেই করেছে। আপনি যখন ডক্টর মাসুদ সাহেব নির্বাচনের আগে ইসলামিক ব্যাংকের সাথে যে কথোপকথন, ভোট কিভাবে করাপশন করা যাবে, কিভাবে কি করা যায়, এই সেই করে যে ব্যাপারগুলো, সেটাতে একটা প্রথম বিতর্কে পড়লো। তারপরে আপনি দ্বিতীয় বিতর্কে দেখেন দলীয় কর্মী হিসেবে তাদেরকে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করানো ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের। তৃতীয় যে ব্যাপারটা হলো, ইসলামী ব্যাংকের ভিতর থেকে একটা পক্ষ তারা বললো যে আমরা জামাত ইসলাম করি না, তাদের ইয়ানত দিন না, চাঁদা দিন না, বিধায় আমাদেরকে বের করে দেওয়া হলো। 9,000 কর্মীকে ছাঁটাই করা। এই যে একটা 9,000 কর্মীদের, এদের একটা হচ্ছে আহাজারি এবং এদের প্রতিবাদটা কিন্তু এখনো অব্যাহত আছে। 9,000 ছাঁটাই করে তো আবার 6,000 পরবর্তীতে নতুন করে নিয়োগ করলো। সেটা সব জামাত ইসলামের কর্মী, ওই 9,000-এর ভাষ্যমতে যে তারা জামাত ইসলামের কর্মী। এবং যে আন্দোলন কর্মসূচিগুলোতে আপনি দেখছেন, যখন মিডিয়ার লোকেরা গেছে, সাংবাদিকরা, যে ভাই আপনি এই ব্যাংকের কি টাকা, কত টাকা আছে, কি টাকা আছে, কোনো সদুত্তর দিতে পারে নাই। জাস্ট জামাতের কর্মী হিসেবে জামাত ওখানে প্রমোট করছে যে ওখানে যে হট্টগোল করতে হবে, অরাজক পরিস্থিতি তৈরি করতে হবে, বিশৃঙ্খলা তৈরি করতে হবে, তাহলে গভর্নমেন্টের গায়ে একটা ধাক্কা হোক, আঁচড় হোক, জেরে হোক দিতে হবে, দেন হচ্ছে ওখানে ওভাবে গেছে। এখন ব্যাংকের যে ব্যাপারটা, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 15 বছরে তাদের ব্যক্তিগত মালিকানাধীন ব্যাংক অনেক করছে। মখা আলমগীর ধরেন, ব্যারিস্টার তাপস বলেন, ডক্টর ইকবাল বলেন, এবং তারা যখন মানুষ টাকা ওই ব্যাংকগুলোতে রাখছে, সমস্ত টাকা নামে বেনামে নিয়ে তারা কিন্তু বিদেশে পাচার করছে। এরকম ব্যাংকের সংখ্যার কোনো শেষ নাই আওয়ামী লীগের আমলে। আর এই ইসলামিক ব্যাংকের এখানে আওয়ামী লীগের এক পর্যায়ে এসে এস আলম গ্রুপকে এই ইসলামী ব্যাংকের ভিতরে ঢোকানো হয়েছিল, এবং যে এস আলম গ্রুপ হচ্ছে এই ব্যাংকটার নেতৃত্ব দিবে, এবং জামাতের যে টোটালটা জামাত দ্বারা যে পরিচালিত ছিল এবং জামাতের নিয়ন্ত্রণাধীন ছিল, এবং জামাতের পুঁজি হিসেবে রাজনৈতিক খরচের, যেমন ইবনে সিনা থেকে শুরু করে ইসলামিক সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক এবং আরও অনেক ইসলামী নামের আগে যেগুলি আছে, অধিকাংশ জামাতেরই প্রতিষ্ঠান। যত সারা বাংলাদেশের ব্যাঙের ছাতার মতো গজায় ওঠা বিভিন্ন ক্লিনিকও কিন্তু আছে, এগুলো সব জামাত ওরিয়েন্টেড। এবং আপনি এখানে দেখবেন এই যে আমাদের স্টাল গ্রুপের, নাবিল গ্রুপের যে মালিক আমিনুল ইসলাম স্বপন, সম্ভবত সে একটা বিরাট অংশের টাকা কিন্তু ওখান থেকে তুলছে। কিন্তু জামাতের পক্ষ থেকে তো অভিযোগ করা হচ্ছে বিএনপির দিকে, যে বিএনপি আসলে এস আলমের হাতে এই ব্যাংকটাকে আসলে দিয়ে দিচ্ছে এবং প্রকৃত শেয়ার হোল্ডাররা আসলে বঞ্চিত হচ্ছে। এটা তো জামাত ইসলামের বক্তব্য। 9,000 যে ছাঁটাই হলো তাদের বক্তব্য একটা, 6,000 যে নিয়োগ হলো 9,000 এগেনস্টে, সেই 9,000 আবার আর এক বক্তব্য দিল। ঠিক আছে। আর ইসলামিক ব্যাংককে নিজস্ব ব্যাংক হিসেবে জামাত যেটা করে সেটা করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, যে আপনি যদি জানতে চান, আমার কথা হচ্ছে ব্যাংক একটা মানুষের আস্থার জায়গা হতে হবে। আমি আমার কষ্টে উপার্জিত, মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত ঝরানো যে টাকাটা আমি রোজগার করি, সেখান থেকে আমি যদি কোনো ব্যাংকে রাখি, তাহলে সেই ব্যাংক যেই মালিক হোক,
জামাত ইসলামী মালিক হোক আর নাবিল গ্রুমি মালিক হোক আর এসালম গ্রুপি মালিক হোক আর ব্যারিস্টার তাপসী মালিক হোক আর বাংলাদেশের বিশ্বের অনেক নামি দামি লোকই মালিক হোক, কিন্তু যে ব্যক্তির টাকা আমানতকারীকে আমানতের টাকা দিতে হবে, এখানে কোনো কর্তন চলবে না, কারণ এটা তো কষ্টে রাখা টাকা। আর যারা টাকা নিয়ে গেছে, তুলে নিয়ে যে লুটপাট করছে, তাদেরকেও আইনের আশ্রয়ের ভিতর নিয়ে আসা উচিত। এখন সালাউদ্দিন সাহেব গোল্ড মেডেল পাবে না জামাতের আমির গোল্ড মেডেল পাবে, না জামাতের আমির গোল্ড মেডেল দেবে না সালাউদ্দিন সাহেব দেবে, এইটা তো সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য বিবৃতি উনি ওনার মতো স্পষ্ট করছে। আর জামাত ইসলাম প্রমাণ করতে পারলে হলো, নাহলে উনি গোল্ড মেডেল দেবে, এইটুকু। এখন দুজনের প্রমাণের ভিতরে যাক, কিন্তু আমানতকারীর আমানতের যাতে খেয়ানত না হয়, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। স্পষ্ট এখানে জনাব আব্দুল তুষার, আপনি এটা নিয়ে আরো ভালো বলতে পারবেন, আপনি বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে লেখালেখি করছেন, সম্ভবত আপনি নিজেও এটার ভুক্তভোগী। আমি একটু জানতে চাইবো এই বিষয়টি নিয়ে যে কথাগুলো হচ্ছে আজকে, যেমন জামাতের এমপি মারদিয়া মুমতাজ তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বিষয়টা এতটা জটিল কেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আজান দিয়ে দখল করা ব্যাংক বেদখল হয়ে যাওয়ার যাতনা আমরা বুঝি, একটা ব্যাংক কেন রাজনীতির কেন্দ্রে এতটা গুরুত্ব বহন করছে? ব্যাংক রাজনীতির কেন্দ্রে না, টাকার নিয়ন্ত্রণ, ক্ষমতার নিয়ন্ত্রণ, এলাকার নিয়ন্ত্রণ, এগুলি হচ্ছে আসল কথা। আপনি যদি ইসলামী ব্যাংকের ইতিহাস দেখেন তাহলে দেখবেন মূলত জামাত সমর্থক বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংক তৈরি করেছিল, এটা সবাই জানতো, এবং সেখানে বিদেশি বিনিয়োগও ছিল। এবং খুব মজার ব্যাপার হচ্ছে নামে ইসলামী ব্যাংক, কিন্তু এটা যে প্রাথমিক বিনিয়োগকারী, সেখানে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে জেপি মর্গান চেজ ছিল। জেপি মর্গান চেজ কিন্তু আমেরিকান কোম্পানি, তারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে এবং তারা এটার মালিকানায় ছিল। বিদেশি অনেকগুলি রাষ্ট্র এটার মালিকানায় ছিল, বাহরাইন, তারপরে কুয়েত, সৌদি আরব, এরকম জায়গা থেকে ইনভেস্টররা এখানে ছিলেন। তারপরে ইসলামী ব্যাংক নিয়ে লুটপাট শুরু হয় মূলত আওয়ামী লীগের সময়, এবং এই লুটপাটে নেতৃত্ব দেন একটি শিল্পগোষ্ঠীর মালিক এবং তার সঙ্গে কিছু বুদ্ধিজীবী, সেখানে অধ্যাপক শ্রেণীর লোক ছিলেন। আমি নাম বলি, আরাস্তু খান, তারপরে পারভেজ নামে এক লোক, এরা কেউ টিচার, কেউ অর্থনীতিতে পড়াশোনা করেছেন, কেউ ব্যবসায়ী, এরা সবাই মিলে ইসলামী ব্যাংকের লুটপাটে তারা অংশ নেন এবং একটা ক্যামোফ্লেজের মধ্যে দিয়ে ইসলামী ব্যাংকের এই লুটপাটটা শুরু হয়। এবং এই লুটপাট শুধু ইসলামী ব্যাংকে হয় নাই, বাংলাদেশের এনবিএফআই, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, একাধিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কোনো কিছু বাদ দেয় নাই। যেখানে টাকা সেখানে লুট করেছে। টাকা যখন ফুরিয়ে যাচ্ছিল তখন সরকারের টাকা ব্যাংকে ঢুকিয়ে সেই টাকা লুট করা হয়েছে। যেমন পেট্রোবাংলার টাকা, বাপেক্সের টাকা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের টাকা, এগুলি এই ব্যাংকগুলিতে রাখা হয়েছে এবং তারপর লুট করা হয়েছে। এই জন্য আইন পরিবর্তন পর্যন্ত করা হয়েছিল। সরকারি টাকার একটা নিয়ম ছিল যে সরকারি টাকা সরকারি ব্যাংকে রাখে, সেটাকে বেসরকারি ব্যাংকে রাখার নিয়ম করা হয়েছে। এনবিএফআইতে টাকা রাখার নিয়ম করা হয়েছে, ব্যাংকের টাকা নিয়ে এনবিএফআইতে রেখেছে, নিয়ে সেই টাকা লুট করেছে। এনবিএফআই মানে নন ব্যাংকিং লিজিং প্রতিষ্ঠান যেগুলি, সেগুলি। একটা মজার ব্যাপার লক্ষ্য করেন, এই টাকাগুলি যারা চুরি করেছে তাদের কাছে কিন্তু টাকাগুলি আছে, কারণ তারা চুরি করে নিয়ে গেছে টাকাটা। কিন্তু যারা টাকা রেখেছিল, আমানতদার, সৎ লোক, যারা কর দিয়েছে, যারা বালিশের নিচে, সোফার নিচে, বস্তার মধ্যে, ড্রামে টাকা লুকিয়ে রাখে নাই, এই লোকগুলির টাকা লুট হয়েছে, এরা টাকা ফেরত পাচ্ছে না। যারা চোর তাদের কাছে কিন্তু টাকাগুলি আছে, তারাও আছে, এবং চোরেরা ঘুরে বেড়াচ্ছে, বিদেশে আছে, দেশে আছে, বিভিন্ন জায়গায় আছে। এই যে একটা গ্রুপের নাম বলা হলো, এরকম আরও যারা ঋণ নিয়েছেন এরকম লোকের আছে। ভুয়া ঋণ ইস্যু করা হয়েছে, ভুয়া দারোয়ান, ড্রাইভার, চটপটির দোকান, কিচ্ছু বাদ নাই। কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা ঋণ ইস্যু করা হয়েছে। এমনকি আওয়ামী লীগ সরকারের লাস্ট যে ইলেকশনটা করলো, যেটা ওই যে আমি আর ডামির নির্বাচন, তারও কিছুদিন আগে 900 কোটি টাকা এক মাসের মধ্যে ঋণ ইস্যু করা হয়েছিল, একটা পত্রিকাতে খবর হয়েছিল সেটা। এরকম অনেক কিছু আছে। কিন্তু এই যে চাকরি দেওয়া নেওয়া, এই ব্যাংকটাকে পটিয়ার ব্যাংক এবং চট্টগ্রামের ব্যাংকে পরিণত করেছিল এসালম। এই ব্যাংকে যে নিয়োগ হয়েছিল এসালামের সময়, কোনো কিছু কি ব্যাংকিংয়ের নিয়ম মেনে হয়েছিল? ব্যাংকিং খাতে নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষার বিধান আছে, কিছু যোগ্যতার বিধান আছে, সেগুলি কিচ্ছু মানা হয়েছিল? মানা হয়নি। আবার এখনও যে এই ব্যাংকটা দখল করা হলো, পুনঃদখল যখন করা হলো, আবার যে 6,000 না কয় হাজার লোককে নিয়োগ দেওয়া হলো, তারাও কি সঠিক পদ্ধতিতে নিয়োগ পেয়ে এসেছে? এই যে নিয়োগ দিয়ে লোকজনকে ওইখানে চাকরি দিয়ে এটাকে চাকরিদানের প্রতিষ্ঠানে পরিণত করা, এলাকার লোক, এটা সম্ভবত নির্বাচন কেন্দ্রিক ছিল। কোনোটা নির্বাচন কেন্দ্রিক ছিল, কোনোটা লুট কেন্দ্রিক ছিল। যে কোনো কেন্দ্রেই হোক, আপনি একটা রেশিও নেবেন যে পটিয়ার কত লোক
চট্টগ্রামের কত লোক ইসলামী ব্যাংকে চাকরি করে, এসালাম সংক্রান্ত লোকেরা কতজন এখানে চাকরি পেয়েছে নতুন করে, এই জিনিসগুলো বিবেচনায় নিতে হবে। ফলে একটা ব্যাংক না, শুধু একাধিক ব্যাংক। এই যে মারদিয়া বলেছেন না যে ইসলামী ব্যাংকের কিছু হলে পুরো বাংলাদেশ কেন, অন্য ব্যাংকে ক্ষতিগ্রস্ত হলে অন্য জায়গা থেকে টাকা লুটলে বাংলাদেশের ক্ষতি হয় না? ওখানে যারা টাকা রাখে তারা বাংলাদেশের নাগরিক না, শুধু এই ব্যাংকের মধ্যে বাংলাদেশের লোক টাকা রাখে। ব্যাপারটা কিন্তু দেখেন, এই রাজনীতিকীকরণ, একটা ব্যবসাকে এইভাবে রাজনীতিকরণ করা, যে ব্যবসাটা জনগণের আমানত। এবং আরো মজার ব্যাপার কি জানেন, আমাদের সরকারের নিয়ম হচ্ছে আপনি যদি ইসলামী ব্যাংক করেন তাহলে বাংলাদেশ ব্যাংকে কম টাকা জামানত রাখতে হয়। এই যে বিভিন্ন রয়েছে, ফান্ড রয়েছে, যেমন ঋণ দিলে ওটা একটা প্রভিশন ক্রিয়েট করতে, একটা সঞ্চিতি রাখতে হয়। কোনো ব্যাংক যদি কোটি টাকা ঋণ দেয় তাহলে তার এগেনস্টে একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে রাখতে হয়। আবার কোনো ব্যাংক যদি তার আমানত রাখে, সেই আমানতের একটা নির্দিষ্ট অঙ্ক বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে রাখতে হয়। এটা হচ্ছে একটা সিকিউরিটির মতো। ইসলামী ব্যাংকের বেলা এটা অর্ধেক। সাধারণ ব্যাংক যদি 100 টাকা দেয়, ইসলামী ব্যাংক দিবে 50 টাকা। তাহলে চুরি করার জন্য আরো বেশি টাকা পেল তারা। এবং এই জন্য এসালম কি করেছিল, তার যত ব্যাংকগুলি ছিল সবগুলিকে ইসলামী বানিয়েছিল। কারণ ইসলামী বানালে পরে বাংলাদেশ ব্যাংকে কম টাকা রাখতে হয়, চুরি করার জন্য বেশি টাকা পাওয়া যায়। এইবার আসেন, আরেকটা কাজ তারা করেছিল, সেটা হলো বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন জায়গাতে নিজেদের লোককে চাকরি বাকরি দিয়েছিল। তাদের কোম্পানির শেয়ার হোল্ডার, তাদের কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট লোক, এমনকি তারা অন্যান্য ব্যাংকেও ঢুকে পড়েছিল। ন্যাশনাল ব্যাংকের অধিগ্রহণের ক্ষেত্রে কেডিএস গ্রুপ বলে একটা গ্রুপ আছে, খলিল সাহেব, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, চট্টগ্রামের লোক কিন্তু। এবং ওইখানে এসালামের যিনি আইনজীবী, তিনি বোর্ড অফ ডিরেক্টরসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ যা খুশি তাই করেছিল। মুশকিলটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় এই জায়গার থেকে অন্তর্বর্তী সরকার সরে আসে নাই, একই কাণ্ডই করতে দিয়েছে। এবং এই সরকারের সময় এসেও আমরা দেখতে পাচ্ছি এই ব্যাংক নিয়ে টানাটানি অব্যাহত রয়েছে। ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় এনে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। টাকা রাখে জনগণ। আপনি বলেন, একটা ব্যাংকে যারা ডিরেক্টর, তাদের টাকা সেই ব্যাংকে থাকে না, কিন্তু আমানতের টাকা দিয়ে এবং শেয়ার মার্কেটে যে তাদের শেয়ার বিক্রি হয়েছে, সেই শেয়ারের টাকা একটা বিরাট অংশ হচ্ছে ব্যাংকের মালিক। এখন দেখেন আজকে কি অবস্থা, শেয়ার মার্কেটে ব্যাংকগুলির শেয়ার বিক্রি হয়েছিল, ইসলামী ব্যাংকের শেয়ারের দাম অনেক ছিল। এখন শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছিল ব্যাংকগুলিতে, শুধু ইসলামী ব্যাংক, অন্যান্য অনেক ব্যাংক, এই সমস্ত ব্যাংকের শেয়ারগুলোর অবস্থা কি? তাহলে মানুষের বিনিয়োগ ওইখান থেকেও হাওয়া হয়ে গিয়েছে। যারা জমা রেখেছে আমানতদার, তাদের টাকাও নাই। যারা এই ব্যাংকে টাকা বিনিয়োগ করলে পরে প্রফিট হবে ভেবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিল, তাদের টাকাও নাই। টাকা কার কাছে? যারা চুরি করেছিল তাদের কাছে। তাহলে চোরের টাকা চোরের কাছে আছে, আর আমাদের মতো সাধারণ মানুষেরা সেই টাকা ফেরত পাচ্ছি না, এবং সরকার সেটা ফেরত দিতে আগ্রহীও না। এবং আমরা বিএনপির কাছে আশা করেছিলাম যে অন্তত ব্যক্তি আমানতদার, যারা ব্যক্তির টাকা, প্রতিষ্ঠান মনে করেন প্রতিষ্ঠানের 1000 কোটি টাকা আছে, কিন্তু ব্যক্তির টাকা অন্তত তারা ফেরত দেবেন, আজকে সেটা নিয়েও তারা বাহানা করছে। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে বিরোধী দলের উপনেতা তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক যদি আগের লোকদের পরিচালনা না করা হয় তাহলে দেশে আনরেস্ট তৈরি হবে। মানে বিষয়টা কোন পর্যায়ে গেছে সেখান থেকে আসলে দেশে আর একটা ব্যাংকের জন্য দেশে আনরেস্ট তৈরি হবে না। কিন্তু ইসলামী ব্যাংকের আরেকটা ইউনিক জায়গা ছিল, ইসলামী ব্যাংকগুলো মনে করতো কলমানি মার্কেটে তো টাকা নিলে পরে সুদ দিতে হয়, কিন্তু ইসলামী ব্যাংক কি করতো, ইসলামী ব্যাংকগুলিকে কলমানির মতো টাকা ধার দিত। এখন ইসলামী ব্যাংকের যে টাকা নাই, অন্য ইসলামী ব্যাংকগুলো অটোমেটিক্যালি সিক হয়ে গেছে। আবার ইসলামী ব্যাংকে টাকা নাই বলে ওই সময়ও এই এসালামের যে অন্য ইসলামী ব্যাংকগুলি ছিল সেগুলো একই সাথে দুর্বল হয়ে পড়েছে। এবং এসালাম তো সমস্ত ব্যাংকে ইসলামী বানিয়েছিল ইচ্ছা করে, আপনি বুঝতে পেরেছেন তো কেন। তো এই সব কারণে আমি মনে করি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরত আনার জন্য প্রথমে আমানতদারকে পূর্ণ টাকা ফেরত দিয়ে দিতে হবে। যে টাকা এখান থেকে চুরি হয়ে বাইরে চলে গিয়েছে, এই টাকা অর্থনীতিতেও নাই, এই টাকার কর পাচ্ছে না সরকার। এবং আজকে যদি আমার, আপনার এবং পাপিয়া বা 3 জনের টাকা যদি আমরা ফেরত পাই কোনো কারণে, এই টাকাটা তো আমরা বিনিয়োগ করব, কিছু না হলেও এই দেশে খরচ করব, বাজার থেকে মনে করেন চাল ডাল কিনে খাবো, এই টাকাটা কিন্তু খরচ হবে এবং অর্থনীতিতে সার্কুলেশন হওয়া শুরু হবে। মুদ্রাস্ফীতির দোহাই দিয়ে যদি এই টাকা না দেওয়া হয় বা বলা হয় যে টাকা এটা দিতে গেলে টাকা ছাপাতে হবে, এই টাকা ছাপালে কোনো দোষ নাই। কিন্তু সরকার কি করেছেন জানেন, টাকা ছাপিয়ে ওই মালিকানার ব্যাংকগুলিতে সাপ্লাই দিয়েছেন, ওই টাকা আবার ঋণ দেয় নাই, ওই টাকা দিয়ে কি আমানতদারকে আমানত পরিশোধ করেছে? তা তো করে নাই। সরকারের উচিত ব্যক্তি আমানতদারের সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া, দিয়ে বরং একটা মোরাটোরিয়াম সরকার দিতে পারেন যে ব্যক্তি আমানতদাররা এই টাকাটা তুলে নেবেন না, এই টাকাটা সরকার ব্যক্তি আমানতদারদেরকে বন্ড হিসেবে দিয়ে দিবেন, অর্থাৎ সরকার এটা নিয়ে নেবেন এই টাকাটা, এবং সরকার আগামী 5 বছরের জন্য এই টাকাটা, এই ব্যক্তি আমানতদারের টাকাটা ঋণ হিসেবে গ্রহণ করে সরকার তার উন্নয়ন কাজে ব্যবহার করবে। এই টাকাটা ছাপিয়ে সরকারের কাছেই থাকবে, এবং এটা যখন তারা ব্যবহার করবেন করে তারা
5 বছর পরে এই পুরা টাকাটা ফেরত দিয়ে দিবেন। আর এই 5 বছর সরকার শুধুমাত্র লাভটা দিবেন, অর্থাৎ এই টাকাটা আছে এটা স্বীকার করে সরকার শুধুমাত্র আগামী 5 বছর বলেন বা 6 বছর বলেন টাকার লাভটা পরিশোধ করবেন। তাতে করে কিন্তু সরকারের লাভ হবে। এই মুহূর্তে সব টাকা ছাপাতে হচ্ছে না, আর এই টাকাটাকে সরকার তার নিজের প্রকল্পে নিজের জায়গাতে ব্যবহার করতে পারছে। এইটা যদি তারা করতেন তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যেত। আরেকটা কাজ সরকার করতে পারেন, সেটা হচ্ছে মনে করেন অর্ধেক বা 75 ভাগ টাকা তারা ব্যক্তি আমানতদারদেরকে ফিরিয়ে দিলেন, আর বাকি 25 ভাগ টাকা তারা এই কোম্পানিগুলিকে উদ্ধার করে এই কোম্পানিগুলির শেয়ার হিসেবে তাদেরকে দিয়ে দিলেন, দিয়ে ওইখানে ভালো মালিকের হাতে ভালো কর্মকর্তার হাতে এগুলিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর তারা আগামী 5-10 বছর ডিভিডেন্ড দিল 25% শেয়ারের, দিয়ে এই লোকগুলি মালিক হয়ে যেত। আপনি দেখেন একটা ব্যাংক এইভাবে উড়ে গিয়েছিল, বিসিসিআই, ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল। সেই ব্যাংকটাই পরবর্তীতে ইস্টার্ন ব্যাংক হয়েছে, এবং ইস্টার্ন ব্যাংকে ওই যাদের টাকা ছিল আমানতদার তারা কিন্তু একটা অংশ শেয়ার হোল্ডার হয়েছেন। এবং শুধু তাই না, এই কাজটা কে করেছিলেন জানেন? যাকে আমরা স্বৈরাচার বলে গালি দিতাম, এরশাদ। এরশাদ পেরেছে, অথচ এই গণতান্ত্রিক সরকার পারবে না, এটা হয়। আর এরশাদ পেরেছে, অথচ হাসিনা চুরি করলো হাসিনার লোক দিয়ে। এটা হলো আমাদের চোখের সামনে। একটা রাষ্ট্র যখন তার উচ্চতম ব্যক্তি যখন চুরি লুটপাটে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাথে নিয়ে ডিনার করে, ওই চুরি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য যদি এরকম একটা নির্দেশ আসে যে এদের ব্যাপারে কোনো তদন্ত করা যাবে না, এদের ব্যাপারে এমনকি কোর্ট পর্যন্ত সুমতো তদন্ত করতে পারবে না, এদের এটা কি ব্যাপারে করে হয়? সব সরকারই কি নমনীয়তা দেখায় না? কারণ টাকার একটা অদ্ভুত ক্ষমতা আছে। আপনি যদি অনেক লুটপাট করে অনেক টাকা কামিয়ে ফেলতে পারেন, এই টাকা দিয়ে আপনি তখন লোকজনকে কিনতে পারবেন। এবং এরা এত পরিমাণ টাকা একসঙ্গে আয় করেছে, এটা ব্যবসা করে বাংলাদেশে আয় করা সম্ভব না। বাংলাদেশের অর্থনীতি মানে রাজনীতিবিদদের কি এই টাকাগুলো দরকার হয়? এদের টাকাগুলোর কি খুব দরকার হয়? মানে বিষয়টা কেন তারা এতটা নমনীয় অবস্থা? আমাদের রাজনীতিবিদ শুধু না, আমাদের পুরো সমাজে যারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেন তাদের সঙ্গে এই লুটেরা পুঁজিপতিদের একটা নেক্সাস তৈরি হয়েছে, একটা অশুভ সংঘ তৈরি হয়েছে, একটা অশুভ সমিতি তৈরি হয়েছে। এবং তারা একে অন্যের পিঠ বাঁচান এবং তারা একে অন্যকে লুটপাট করতে সাহায্য করেন। লুটের টাকা ইলেকশনে দেন, ইলেকশনে জেতার পর আবার আরও লুট করার সুযোগ পান। আপনি দেখেন সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন না, যে আরডিএস প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ইলেকশনে ব্যয় করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ছিল না অন্তর্বর্তী সরকারের সময়, এটা বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে হয় নাই। হাজার হাজার কোটি টাকা কি করে আবার ইসলামী ব্যাংক থেকে হিসাব হলো, আর 22,000 কোটি টাকা হয়েছে খরচ। আপনি অন্তর্বর্তী সরকারের খোঁজ নেন তো কত টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলিকে দিয়েছিল, এই ইসলামী ব্যাংককে দিয়েছিল, অন্যান্য ইসলামী ব্যাংকগুলিকে দিয়েছিল। এই ব্যাংকিং খাতে যে চৌবাচ্চা থিওরি দিয়ে শফিক সাহেব নামে একটা লোক, আপনার মনে আছে, উনি একটা চৌবাচ্চা থিওরি দিয়েছিল, বলেছিল যে টাকা এদিক থেকে চৌবাচ্চার মধ্যে ঢুকলো, ওদিক থেকে বের হয়ে গেল, এদিক থেকে ঢুকে ওদিক থেকে বের হয়ে গেলে চৌবাচ্চার টাকা চৌবাচ্চার মধ্যে থাকলো। এক অদ্ভুত ইকোনমিক থিওরি দিয়েছিল, যেখানে অন্তর্বর্তী সরকারের চৌবাচ্চার অঙ্কে তো আসলে এই সিস্টেমটা পড়ে না, আপনারা পড়েন নাই, কিন্তু ওই যে থিওরিটা দিয়েছিল, তাহলে ওই চৌবাচ্চাতে যে টাকা ছাপিয়ে তখন প্রবেশ করানো হয়েছিল, সেই টাকাটাই তাহলে ইলেকশনে খরচ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই 22,000 কোটি টাকা থেকে শুরু করে 700 কোটি টাকার যেটি বলছিলাম যে নির্বাচনে সরাসরি যেটি ইয়ে করা হয়েছে, সেই বিষয়ে আসলে তদন্ত করা হবে। 22,000 কোটি টাকা আরডিএস এর মাধ্যমে লুট হয়ে গেল অন্তর্বর্তী সরকারের সময়, ইলেকশনে খরচ হলো। আপনি কি মনে করছেন যে তদন্ত হলে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অথচ মাত্র 6,000 কোটি টাকা হলে এনবিএফআই তে যত গ্রাহক আছে সবার টাকা দিয়ে দিতে পারে সরকার, কিন্তু সেটা দিবে না। 22,000 কোটি টাকা চুরি করতে দিয়েছে। আবার এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুরের নবগঞ্জ থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ শাহজুল ইসলাম। জি, বলবেন। প্রশ্ন ছিল আব্দুল তুষারের কাছে। আচ্ছা, জি, তুষার জি বলবেন। তার সঙ্গে জি, তারকে আমি খুব ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি, আমার খুব পছন্দের মানুষ। আচ্ছা, তার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যে প্রশ্নটা রাখতেছি, প্রশ্ন হচ্ছে যে আমার এই যে বাজেট, সরকার যে নতুন বাজেট পেশ করতে যাচ্ছে, এই বাজেটে আসলে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে এরকমই আমরা ইঙ্গিত পাচ্ছি, কিন্তু আমাদের জীবন মানের মানে ব্যয় বাড়লেও আমাদের আয় বাড়তেছে না। আসলে আয় বাড়া নিয়ে কোনো কিছু এই বাজেটে সরকার কি রাখছে সাধারণ মানুষের? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু পাপি আপার কাছ থেকে তারপরে আসতে চাই তুষার ভাইয়ের কাছে প্রশ্ন উত্তরটা নিয়ে। পাপি আপা, এই যে বড় একটা বাজেট, আমি বলছিলাম প্রায় 10 কোটি, আচ্ছা এইটা মানে আসলে অ্যামাউন্টটা এমন 9,38,000 কোটি টাকার বাজেট। এই যে বিশাল অ্যামাউন্টের একটা বাজেট, স্বাভাবিকভাবে প্রত্যেকটা সরকার চেষ্টা করে আগের বছরের থেকে বাজেটটা কিছুটা বাড়িয়ে দিতে, কিন্তু বাজেট
আমরা প্রণয়নের সময়টা যতটা গুরুত্ব দিয়ে দেখি, কিন্তু সেটি বাস্তবায়ন হলো কিনা সেই সময়টার শেষে সেটা আমরা আসলে গুরুত্ব দিয়ে দেখি না। আপনার কাছে এবারের প্রত্যাশাটা কি? এবার বিএনপি সরকার সবচেয়ে খারাপ পরিস্থিতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত ভোটের মাধ্যমে পেয়েছে, এবং এখানে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক। কারণ আওয়ামী লীগ সরকার শুধু অন্যান্য ব্যাংকের টাকা চুরি করছে তা না, কি নিজের মালিকানাধীন ব্যাংকের টাকা, ব্যক্তি মালিকানাধীন ব্যাংকের টাকা তারা চুরি করছে শুধু তা না, বাংলাদেশ ব্যাংকের টাকা পর্যন্ত তারা চুরি করছে। ৭২-৭৪-এ বাবা মার কাছে গল্প শুনছিলাম ব্যাংক ডাকাতির, কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় এই ১৫ বছরে আসারও যে ব্যাংক ডাকাত নতুন আধুনিক ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে যে ব্যাংক চুরি করলো এবং চুরির এই অভ্যাসটা যে যায় নাই, চোর ডাকাতে রূপান্তরিত হলো, সেটার প্রমাণ কিন্তু আমরা ১৫ বছরে পেলাম। ডক্টর ইউনূস একটা অর্থনীতিবিদ, অথচ উনি অর্থনীতির কোনো পজিটিভ কোনো কিছু এই ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু কোনো দৃষ্টান্ত রেখে যেতে উনি পারেননি, এবং এই পথ থেকে উত্তরণের পথ কি সেটাও কিন্তু উনি দেখাতে পারেননি। তুষার ভাইয়ের যে বক্তব্য দিলেন, তুষার ভাইয়ের সাথে আমি একমত। আমি আমানতকারী, আমি দল করি না। আমি যেখানে একটু বেশি ইন্টারেস্ট পাবো ওই টাকাটা দিয়ে আমি চলবো। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, রিটায়ারমেন্টে যাওয়া, প্রাইভেট চাকরি করে, তারা একটু অধিক ইন্টারেস্টের জন্য ব্যাংকে আমানতকারী হিসেবে টাকা রাখে। তার টাকা হাত দেওয়ার রাষ্ট্র, সরকার, দল কারো কোনো অধিকার নেই, এখতিয়ার নেই। কারণ তার টাকা থাকলে লুটেরাদের গলায় গামছা পেঁচায় নিয়ে এসে হলেও লুটের টাকা উদ্ধার করে আমানতকারীর টাকা আমানতকারীকে দিতে হবে। এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এইখানে কোনো ছলচাতুরি, কোনো চালাকি, কোনো মারপ্যাচ এখানে চলবে না। এটা সোজা সাপটা নাগরিক দায়িত্বের, যেটা নাগরিক সরকারের দায়িত্ব মনে করে সেই বিষয়টা উনি স্পষ্ট করেছেন। সে ব্যাপারে আমি সম্পূর্ণরূপে একমত। এখন আপনি দেখেন যে বাংলাদেশের সোসাইটিটা কি। আজকে দুধ আপনি কিনতে যাবেন, তাতে পানি মেশানো। আজকে আপনি ওষুধের দোকানে যাবেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ট্যাগ লাগা, মেয়াদটা বাড়ায় দিচ্ছে। আপনি বাজারের সবজি কিনতে যাবেন, মাছ মাংস ওজনে কম। আপনি মাছ কিনবেন ফরমালিনযুক্ত, আপনি সবজি কিনবেন রং লাগানো, আপনি রাস্তায় পানি কিনে খাবেন, ট্যাপের পানি ভরে বিশুদ্ধ পানি বলে চালাচ্ছে। এই যে একবারে তৃণমূল থেকে শুরু করে আপাদ মস্তক একটা ভেজালের ভিতর দিয়ে আমরা আছি। এই ভেজাল মুক্ত বাংলাদেশ হতে আমরা চাই, কিন্তু হওয়ানোর যে বিষয়গুলো, এগুলো আমাদের প্রত্যেকের মানসিকতার পরিবর্তন করতে হবে। এস আলম গ্রুপ আওয়ামী লীগ থাকা অবস্থায় যে কাজটা করেছে, এই কাঙ্ক্ষিত প্রত্যাশিত সরকারের কাছে এস আলম গ্রুপ শুধু না, জয়নুল শিকদার শুধু না, ডাক্তার ইকবাল শুধু না, আপনার ওই মোফাজ্জল হোসেন মায়া শুধু না, কোনো ব্যাংক যারা নিজেরা কি ব্যারিস্টার তাপস শুধু না, যারাই ব্যক্তি মালিকানাধীন ব্যাংক করে এই আমানতকারীর টাকা লুটপাট করেছে, এইটার বিচার বিএনপি সরকারকে করতে হবে। বিএনপি সরকার এই বিচারটা করলে ২০০ টাকা কেজি চাল খাওয়ালেও আমি পাপি, আমার মনে একটা স্বস্তি এবং শান্তি থাকবে। কারণ এই ২০০ টাকা কেজি চালের দাম বৃদ্ধির জন্য আমি দায়ী না। এই ১৫ বছরের সরকার যে তলাবিহীন ঝুড়ি রেখে গেছে, এবং এই ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তসরুপ করছে, আজকে বাংলাদেশ ব্যাংক ভোটের ক্যাম্পেইনের জন্য টাকা বরাদ্দ করে, এবং বদিউল আলম মজুমদারের মতো সুশীলেরা সেই টাকার ভাগ পায়, এবং ৬৪টা জেলা প্রশাসকের যেহেতু পলাতক হয়ে গেছে আওয়ামী লীগের সাথে সাথে, ওই জেলা পরিষদের টাকাগুলো ডিসিদের মাধ্যম দিয়ে কোটি কোটি, ৫০ কোটি, ১০০ কোটি টাকা পর্যন্ত জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে দিয়ে, এবং তাদের ভোটের ক্যাম্পেইনিং, ভোটের পরিমাণ, ভোট কেনা, এইসবের ব্যাপার। এখন আপনি চিন্তা করেন তো, যে ১৫ বছর আন্দোলন করলাম, তাহলে ইলিয়াস আলীর আত্মাহুতিকে বৃথা গেল। আমি পাপি ৮০টা মামলা খেয়ে দিনের পর দিন জেল খাটলাম, পা ভাঙলাম, হাঁটু ভাঙলাম, এটি কি তাহলে বৃথা গেল? ভোট এই যে জামাত ইসলামের যে কায়দায় এই বিরোধী দলের আসনে বসানোর জন্য ডক্টর ইউনূস যে প্রক্রিয়াটা নিলেন, এবং যে প্রক্রিয়াটা এইভাবে রাষ্ট্রের টাকা ব্যয় করে বাস্তবায়ন করলেন, এটার জন্য তো বাংলাদেশের মানুষ ১৫ বছর অভিযোগগুলো করলেন, সেই অভিযোগগুলো বিএনপিকে আসলে গুরুত্ব সহকারে, বিএনপি নিশ্চিতভাবে এগুলো জানে, কিন্তু সেই অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়ে সত্যি সেগুলো তদন্ত করবে। কারণ জনগণের পার্লামেন্ট একটা পবিত্র জায়গা, এবং এই পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে দাঁড়ায় কোনো কথা বললে রাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে রাখতে হয়।
তো সবকিছুর তদন্ত করা উনি হবে। যেহেতু বলেছেন, আমি একবারে দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে এটা বাস্তবায়ন ওনাকে করতে আপনার হবে। ধন্যবাদ। আমি একটু আর তুষার ভাই- আমানতকারীর জি। টাকা জি। আমানতকারীদের হাতেই দিতে হবে। দিতে হবে সেই প্রত্যাশা নিশ্চিতভাবে আমাদের। একজন দর্শক ছিলেন দিনাজপুর থেকে, আপনাকে ভীষণ রকম পছন্দ করেন, তিনি আপনার কাছে প্রশ্ন রেখেছেন এবারে যে বিশাল আকারের বাজেটটা হতে যাচ্ছে সেখানে নিশ্চিতভাবেই সবকিছুর দাম আসলে বাড়তে যাচ্ছে, কিন্তু তিনি তার যে ভয়ের জায়গা, আশঙ্কার জায়গা, যে আমরা যারা সাধারণ মানুষ সবকিছু যাদেরকে বেশি দামে কিনতে হবে বা করও দিতে হবে, আমাদের আয় বাড়ার সুযোগ থাকছে কিনা এবারের বাজেটে? মানুষের আয় বাড়ে যখন কর্মসংস্থান থাকে, অর্থাৎ শ্রমের যে চাহিদা, সেই চাহিদা যদি বাজারে থাকে তাহলে আয় বাড়ে। কেমন? ধরেন আমি একটা কোম্পানি দিচ্ছি, আমার 3 জন কর্মী লাগবে, তাহলে আমি চাইবো ভালো কর্মী নিতে, শ্রমের চাহিদা তৈরি হয়েছে, তাহলে আমি ভালো কর্মীকে 2 টাকা বেশি বেতন দিয়ে আমার কাছে নিয়ে আসবো। আবার নতুন কর্মী ঢুকবেন পেছনে, দক্ষকে তো আমি নিয়েছি, তাহলে তারা আবার ঢুকে আবার তারা উন্নতি করবেন। যেটা আপনি দেখেন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে হয়েছে, শ্রমের চাহিদা ছিল এবং আস্তে আস্তে গার্মেন্টসে যত লোক ঢুকেছে তাদেরও বেতন ধীরে 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 বেড়েছে। আমাদের বাংলাদেশে কোনো বিনিয়োগ নাই, না আছে বিদেশি বিনিয়োগ, না আছে দেশি বিনিয়োগ। আমাদের মতো লোকজন যারা স্বল্প বিনিয়োগ করতে পারতাম কোথাও, ধরেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করতাম, ব্যাংকে আমানত করতাম, ছোটোখাটো জিনিসপত্র কিনতাম, বিক্রি করতাম, কেনাবেচা করতাম। ধরেন যে লোকটি স্বল্প পুঁজির, যে কিনা একটা মুদির দোকান কিংবা একটা ছোট্ট দোকান চালায়, এদের টাকাগুলি লুট হয়েছে। তাহলে এদের বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে, এদের নিজেদের আয় অটোমেটিক্যালি কমে গিয়েছে, কারণ এদের বিনিয়োগের সক্ষমতা কমে গিয়েছে। আমার পরিচিত এক বন্ধু একটা কফির দোকান দিয়েছিল, সে তারপরে সেই ভাড়া দিতে পারে না, কারণ যেখানে টাকা রেখেছিল সেই ব্যাংকের থেকে সে টাকা তুলতে পারে না, এবং শেষ পর্যন্ত তার কফির দোকানটা বন্ধ হয়ে গেছে। সেই কফির দোকানে 5টা লোক চাকরি করতো, তাদের চাকরি চলে গিয়েছে। এটার জন্য কি সে দায়ী? তাহলে যখন নতুন কর্মসংস্থান তৈরি হবে না, তখন মানুষের আয় বাড়বে না। উল্টো আমাদের ব্যবসায়ীরা এখন বলছেন তারা ছাঁটাই করবেন। একজন বিখ্যাত ব্যবসায়ী কিছুদিন আগে বলেছেন 10,000 লোক তিনি ছাঁটাই করবেন বা করতে হতে পারে। সরকার তো বলছে যে 5-5.5 লাখের মতো তিনি হচ্ছে কাজের সুযোগ তাহলে তৈরি নতুন করে দেবেন। কর্মসংস্থান তৈরি না হলে মানুষের আয় বাড়বে না, বিনিয়োগ না হলে মানুষের আয় বাড়বে না, টাকার মূল্য যদি না বাড়ে তাহলে মানুষের আয় বাড়বে না। উল্টো মানুষের যে আয় ছিল সেটা আরো কমে গিয়েছে, কারণ আমাদের টাকার মূল্যমান কমে গিয়েছে। ডলারের বিপরীতে, বৈদেশিক মুদ্রার বিপরীতে আমাদের অর্থের মূল্য কমে গিয়েছে, যার ফলে আমদানিতে আমাদের যে ব্যয় ছিল সেটা আগের চাইতে আরো বেড়ে গিয়েছে, কারণ আমাদের বেশি টাকা খরচ করতে হচ্ছে কম জিনিস আমদানি করার জন্য। আগে $1 যদি আমরা 90 টাকা ছিল, আজকে ধীরে 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 আওয়ামী লীগের আমল শেষ হয়ে এখন 125-26 টাকা। এই যে 45 টাকা করে বা 35 টাকা করে ডলারের দাম বেড়ে গেল, এই 35 টাকা আমি যা কিছু কিনছি তার মধ্যে যুক্ত হচ্ছে না। আমরা তো অধিকাংশ জিনিস আমদানি করি, ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে না পারার একটা বড় কারণ হচ্ছে আপনি যখন কাজ ছাড়া মানুষজনের কাছে কোনোভাবে টাকা পৌঁছে যাবে, যে কাজ করে নাই কিন্তু টাকাটা আয় করেছে, সে তখন ওই টাকাটা বিনিয়োগ করে না, টাকাটা বিলাসিতায় ব্যয় করে। কষ্টার্জিত অর্থ মানুষ যখন তখন যেখানে সেখানে খরচ করে না, কিন্তু ঘুষের টাকা, চুরির টাকা, বিটকয়েনের টাকা, সরকারি টাকা, তসরুপ করে অর্জিত টাকা, বাংলাদেশ ব্যাংকে বসে থেকে অন্যকে লুট করতে দিয়ে যে টাকাগুলি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কামিয়েছেন, এসকে সুর নামে একটা লোক ছিল, আলম নামে একটা লোক ছিল, এরা যে বিভিন্ন ধরনের টাকা পয়সা কামিয়েছেন, এদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে ওইসব কোম্পানির লোকেরা, তারা নিজ হাতে নাকি তাদের কাছে ঘুষ দিয়েছে, কিন্তু তাদের কোনো শাস্তি হয় নাই। কিন্তু তো এইরকম কাণ্ড যখন একটা দেশে থাকবে তখন তো মানুষের ইনকাম বাড়বে না, এটা কমবে, অথবা একই জায়গায় আটকে থাকবে, মুদ্রাস্ফীতির কারণে প্রকৃত আয় কমে যাবে। সেটাই ঘটছে বাংলাদেশে। এইটাকে বন্ধ করতে গেলে সরকারকে সাধারণ মানুষের জন্য বান্ধব নিয়মকানুন তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ বিনিয়োগ করলে সেই বিনিয়োগের নিরাপত্তা থাকে। এখন ধরেন সাধারণ মানুষ বিনিয়োগ করবে, নিরাপত্তা কোথায়? চাঁদাবাজ আছে। এই যে কয়েকদিন আগে একটা ছেলে খুন হলো, শুনলাম যে ময়লার টাকা, হকারের ওখান থেকে চাঁদাবাজির টাকা, ইলেকট্রিকের কানেকশন দিয়ে পয়সা তোলার টাকা, সেজন্য একটা ওইগুলো নিয়ে নাকি গন্ডগোল। এই জিনিস যদি সমাজে থাকে তাহলে তো আপনি কেউই আয় করতে পারবেন না। ভাই বাজেট নিয়ে যদি একটু জানতে চাই, আমরা প্রতি বছর তো ইসলামী বড় বড় ব্যাংকের বাজেটগুলো ঘটনাটা দেই। বলি আপনাকে। হ্যাঁ, বাজেট নিয়ে একটু কথা বলার আগে, এই যে প্রেস সচিব শফিক জি ডিসেম্বর মাসে বলেছিল ফরেন সার্ভিস একাডেমিতে 2000 তারিখটা ছিল হচ্ছে সম্ভবত 2 ডিসেম্বর 2024, ক্ষমতা আসার পর বলেছিল যে 22,500 কোটি টাকা ছাপানোর পরেও মূল্যস্ফীতিতে এর কোনো প্রভাব পড়বে না। এসেই 22,000 কোটি টাকা ছাপিয়েছিল। আর আজকে এই সরকার চলে যাওয়ার পরে সালাউদ্দিন সাহেব বলছে 22,000 কোটি টাকা খরচ হয়েছে,
ইলেকশনে একটা আরডিএস প্রকল্পের প্রকল্পের নামে। প্রকল্পের কথা তো 22,000 কোটি টাকা ছাপিয়ে মূল্যস্ফীতিতে নাকি প্রভাব পড়বে না। প্রেস সচিব শফিক এটা বলেছিল, প্রত্যেকটা পত্রিকা খবর আছে, জনকণ্ঠ, কালের কণ্ঠ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, অন্যান্য টেলিভিশন, ফরেন সার্ভিস একাডেমিতে বসে উনি কথাগুলি বলেছিলেন। তো এগুলার কোনো হিসাব নাই কিন্তু। এবং ওইখানে আরো উপস্থিত ছিলেন কে? মোহাম্মদ আবুল কালাম মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব জাহাঙ্গীর কে? ইউনূস সাহেবের ভাতিজা। হ্যাঁ, তো ভাই ভাতিজা দিয়ে যে দেশ চালানো, ভাই ভাতিজা দিয়ে সংগঠন চালানো, এগুলো বন্ধ করতে হবে। নিজের লোক বসানো না করে বরং ঠিক লোককে বসাতে হবে সব জায়গাতে। অভিজ্ঞ লোক যে পারে, যার সততার রেকর্ড আছে, অথবা যে কাজটা দিলে কাজটা করতে পারবে। বিএনপি সরকার এখন কোনো মতে উচিত না বিএনপি খুঁজে বের করা। বিএনপি সরকার এখন খুঁজে বের করা উচিত কোন ঘোড়াটা দৌড়াতে পারে, কোন গাধাটা মাল বহন করতে পারে, কোন গরুটা গরুর গাড়ি চালাতে পারে, লাঙল দিতে পারে, কোন ছাগলটা ঠিক মতো কাঁঠাল পাতা খেতে পারে। এইভাবে খুঁজে বের করতে হবে লোকজন। দলীয়ভাবে যদি এই দেশকে উদ্ধার করার চেষ্টা করা হয়, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে থেকে যাব। হ্যাঁ, বাজেট দিয়েই কি মানে সব দায়িত্ব শেষ হয়ে যায় কিনা? সব সরকার বাজেট দেয়, খুব গুরুত্ব দিয়ে আমরা সেটা বিশ্লেষণ করি, কিন্তু আসলে আয় ব্যয়ের শেষ হিসাব। হলে আমরা ভাবি যে বাজেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ে কমে, খানিকটা বাড়ে কমে, কিন্তু বাজেট আসলে সরকারের আয় ব্যয়ের হিসাব। হ্যাঁ, এবং সরকার কি করবে, সরকার কোথা থেকে আয় করবে এবং সেই আয় করা টাকা কোথায় ব্যয় করবে, এটা জনগণকে জানায়। বাজেট মূলত একটা দেশের অর্থনৈতিক পরিকল্পনা 1 বছরের জন্য, এবং সেই বাজেটে যে পরিকল্পনাগুলি থাকে সেটা মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চেষ্টা করে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা করে, অর্থ এবং সম্পদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে, অর্থ পাচার বন্ধ করার চেষ্টা করে, উন্নয়ন কার্যক্রমকে চালু রাখার চেষ্টা করে, এবং সরকার যে পরিচালন ব্যয় সেটাও নির্বাহ করার চেষ্টা করে। আমাদের সরকারের মাথা ভারী হয়ে গিয়েছে। এই বাজেট যেটা আসতে যাচ্ছে এখানে পরিচালন ব্যয় অনেক বেশি। একটা সরকার যদি পরিচালনা করার জন্য এত টাকা খরচ করে, তাহলে সেই সরকার উন্নয়ন করবে কোথায় এবং সেই সরকার আসলে ব্যয় করবে কোথায়? কারণ আয়ের টাকা সবই দিয়ে দিতে হচ্ছে এই যারা কাজকর্ম করে সরকারি কাজ তাদেরকে। এখন সরকারি কাজ যারা করেন তাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। সরকারি এখন বাংলাদেশের সবচেয়ে বড় এমপ্লয়ার। পৃথিবীর কোথাও সরকার সবচেয়ে বড় এমপ্লয়ার হয় না, কিন্তু বছরের পর বছর সেই কোভিডের সময় থেকে শুরু করে এই পর্যন্ত বিনিয়োগ না হওয়ার কারণে সরকার এখন বাংলাদেশের সবচেয়ে বড় চাকরিদাতায় পরিণত হতে যাচ্ছেন। যে চাকরিতে চাকরির নিরাপত্তা আছে এবং যে চাকরিতে চাকরির বেতন আছে, বেতন আপনি পাবেন, এই যে নিশ্চয়তা সম্পন্ন সিকিউর জব সরকার ছাড়া কেউ দিতে পারছেন না এই মুহূর্তে, কয়েকটা ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া। সেই ব্যক্তি প্রতিষ্ঠানগুলির আবার মালিকানা অধিকাংশ বিদেশিদের। আপনি যদি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলিকে চিন্তা করেন, এইরকম শক্তিশালী প্রতিষ্ঠান খুব কম। তাহলে এরকম একটা অবস্থাতে সরকারকে চেষ্টা করতে হবে সরকারের পরিচালনার ব্যয় কমিয়ে আনা, সরকারের এফিসিয়েন্সি বাড়ানো। সরকার যদি 1 টাকা খরচ করেন তার যেন অন্তত 1 টাকা 40 পয়সা হয়ে সরকারের কাছে ফেরত আসে। কিন্তু আনফরচুনেটলি আমাদের অনেকেরই মনে হচ্ছে, বা যারা এই বাজেট নিয়ে ভবিষ্যতে আলাপ করেন, বাজেটটা এখনো পেশ করা হয় নাই, আমাদের মনে একটা শঙ্কা দেখা দিয়েছে যে আসলে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠবে, কঠিন হয়ে যাবে, কারণ করের বোঝা বাড়তে যাচ্ছে এমন একটা আশঙ্কার কথা বলা হচ্ছিল, যে চুক্তি, বিশেষ করে আমেরিকার চুক্তির প্রভাবটা পড়তে যাচ্ছে কিনা। আপা, আমি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি। আজকের সংসদে একটা বিষয় নিয়ে জামাতের একজন এমপিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের যারা এমপি, তাদেরকে বিরোধী দলের এমপিরা যেসব জায়গায় নির্বাচিত, অর্থাৎ বিএনপির এমপি যেখানে নির্বাচিত এমপি নেই সেসব জায়গায় দেওয়া হচ্ছে সংরক্ষিত নারী আসনের এমপিদের, এবং তারা যেটা করবে সেটা হচ্ছে বিরোধী দলের এমপিরা কি ধরনের কাজ করবে সেটা তদারকি করবে, এমনকি তারা ডিও লেটারও দিতে পারবে। এইটি নিয়ে শঙ্কা প্রকাশ করছে, এটা নিয়ে কি বলতে চাইবেন? আচ্ছা, ওইটা নিয়ে আমি বলছি। তার আগে আমি একটু বলে নিই যে জামাতে ইসলাম পার্লামেন্টের একজন মহিলা সংসদ সদস্য এবং কিছু পুরুষ সংসদ সদস্য ইসলামী ব্যাংক নিয়ে যে থ্রেটটা দিচ্ছে যে 3 কোটি এখানে সদস্য আছে, 3 কোটি যদি রাস্তায় নামে তাহলে সরকার ফেল করে যাবে। মাথার ভিতরে যদি সবসময় থাকে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারটা আমার দখল করতে হবে, তাহলে বিরোধী দল হিসেবে জনগণের প্রতি কি দায়িত্ব পালন তারা করবে? তারা ইসলামী ব্যাংক নিয়ে তাদের যে মোটিভটা এবং ইন্টেনশনটা তারা প্রকাশ করে, বাংলাদেশে আর কোনো ব্যাংক নিয়ে তাদের সেই মোটিভ এবং ইন্টেনশন তারা প্রকাশ করে না। তাহলে কি ইসলামিক ব্যাংক নিয়ে ওদের বুকে পেটে তাদের ইয়েতে আঘাত আনলো, রাজনৈতিক দর্শনের উপর কি আঘাত আসলো? যে তারা শুধুমাত্র ইসলামিক ব্যাংক নিয়ে তারা হচ্ছে যে পরিমাণ কনসার্ন, অন্য কোনো কিছু নিয়ে কিন্তু তারা ব্যাংকটা আসলে কি আপা, মানে এটা নিয়ে এত কেন এই ব্যাংকটা হচ্ছে ওদের যে এত কিছু তাদের, এইটা শুধু না, এরপরে ইবনে সিনা যখন ধরবে সেটাও একইভাবে বেরো যাবে। 8 দিন হাসপাতালে যদি ঠিকমতো তদন্ত করে ওটাও বেরো যাবে। ইসলামিয়া ক্লিনিকগুলো সারা বাংলাদেশের যেখানে যা আছে বেরো যাবে। তাদের যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলো নিয়ে যখন ইনভেস্টিগেট করবে, তখন আয়ের উৎস থেকে শুরু করে সমস্ত করাপশন এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং এই যে বড় বড় কথা ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে জামাত ইসলাম বলে, এগুলোর আসল মুখোশ উন্মোচিত হবে। এই জন্য আমি সরকারের কাছে নাগরিক হিসেবে এই দায়িত্বটা
এই দাবিটা করে যেতে চাই যে যতগুলি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান ইনভেস্টিগেট হোক। শুধু সরকার হটাবে ওই গ্রামীণ ব্যাংকের মনে আছে আপনার জলিলের ট্রাম্প কার্ড ছিল, ফারুক পশিকা, যে ট্রাম্প কার্ড ওই এনজিও দিয়ে সরকার হটাবে। তারপর ধরেন ডক্টর ইউনুসও কিন্তু একটা দল করছিল 1/11-তে, পরে লোটা কম্বল বেঁধে দিয়ে গেছে বিদেশে। পরে আবার জামাত ইসলামের আলটিমেটাম তাকে ছাড়া হবে না, ওই কারণে আবার সে আসছে। তো সে অর্থনৈতিক থেকে শুরু করে তদবির বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক সেটআপ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের টাকা এবং সরকারের টাকা যেখানে সেখানে জামাত ইসলামকে দিয়ে একটা কিন্তু তাদেরকে সন্তুষ্ট এবং প্যাচ আপ করে তাদের যে প্রতিনিধিত্ব সে করছে, ইউনূস সরকার এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এইরকম পক্ষপাতমূলক আচরণ করে বিগত কোনো তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে এই ধরনের নিকৃষ্ট আচরণ করতে কিন্তু দেখা যায় না। জনাব আব্দুল নূর তুষার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের একটি মন্তব্য নিয়ে একটু কথা বলতে চাই। তিনি স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের কেউ চাইলে নির্বাচন করতে পারবে, এবং সেই কথার একটা সময় তিনি বলেছেন যে সুযোগগুলো আসলে ত্রয়োদশ নির্বাচনের সময়ও ছিল, এখনও আছে, আওয়ামী লীগের জন্য সরকার কোনো বাধা তৈরি করতে যাবে না। এই প্রসঙ্গ নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে এই ব্যাখ্যাটা আরো বিশদ দিলে পরে হয়তো ভালো হতো। জাহিদ যেটা আসলে আমার ধারণা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যারা আওয়ামী লীগ করেছিল এমন লোকেরা চাইলে ইলেকশনে দাঁড়াতে পারবে। তো সেই বাধা তো কখনোই ছিল না। আওয়ামী লীগ করেছে, তারা এসে নিজে দাঁড়াবে, স্বতন্ত্র হবে অথবা অন্য কোনো দলে যোগ দিয়ে ইলেকশন করবে, সেই বাধা তো ছিল না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে বাধা ছিল না, এটা তো ঠিক না। অবশ্যই আওয়ামী লীগ ইলেকশনে অ্যালাউড ছিল না। এবং আওয়ামী লীগের নাম দিয়ে কি কেউ ইলেকশন করতে পারবে? আওয়ামী লীগের প্রতীক নিয়ে কেউ ইলেকশন করতে পারবে? তাহলে আওয়ামী লীগ এখানে থাকছে না, আওয়ামী লীগ করা লোকজন থাকছে। তো সেরকম আওয়ামী লীগ করা লোক কেন মুসলিম লীগ করা লোকজন ইলেকশন করে না? জাতীয় পার্টি করা লোকজন আরেক দলে যোগ দিয়ে ইলেকশন করে নাই? এলডিপি করা লোকজন রাতারাতি এসে ইলেকশন করে এমপি হয়ে যায় নাই? কিংবা এই যে রাশেদ পদত্যাগ করে ইলেকশনে চলে যায় না ধানের শেষ নিয়ে? কিংবা এরকম আরো লোকজন করে নাই? তো সেইটা করার সুযোগ তো সবসময় আছে নাগরিকদের। যে কোনো নাগরিক যদি তার কোনো অপরাধ না থাকে, সে কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত না হয়ে থাকে, তাহলে সে তো এসে ইলেকশন করতে পারবে। কিন্তু আওয়ামী লীগ ইলেকশন করার কোনো বাধা নাই, ব্যাপারটা ঠিক না। আওয়ামী লীগের ওই তখনও বাধা ছিল এই যে ইলেকশনটা হয়েছে। এবং এই স্থানীয় সরকার নির্বাচনেও কি কোনো আওয়ামী লীগ পন্থী ক্যান্ডিডেট এসে তার দলের নেতাদের নাম দিয়ে স্লোগান দিয়ে যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করে সেভাবে নির্বাচন করতে পারবে? এটা তো পারবে না, এটা তো স্থগিত। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, তার মানে সমস্ত নেতা নেত্রী আওয়ামী লীগের যেগুলো সাপেক্ষ যেটা বলেছে সেই শর্তটা হচ্ছে যে সেখানে এসে দলের কথা বলতে পারবে না বা তাহলে তো সেটা হলো না। কথা বলতে পারবে এখন না। ধরেন আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বলা হলো আপনি রবীন্দ্রনাথের নামও নিতে পারবেন না, আপনি রবীন্দ্রসঙ্গীতের সুরও গান গাইতে পারবেন না। কোনো একদিন রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, সেই পরিচয় আপনি এসে এখন ভাওয়াইয়া গানে আসরে অংশ নেবেন, তো এটা তার হইল না। অসংখ্য ধন্যবাদ। ছোট করে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সহি বিরোধী দল, এই বিষয়টা নিয়ে বেশ কথা হচ্ছে। সারওয়ার তুষার এনসিপির নেতা, তিনি বলেছেন যে যারা সহি বিরোধী দলের তকমা তুলছে যে জামাত আসলে সহি বিরোধী দল না, তারা আসলে আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা করছে। কারণ আওয়ামী লীগের সময় জাতীয় পার্টিও সহি বিরোধী দল ছিল না, এটার সাথে সেটাকে মিলিয়ে তারা আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয়? সহি বিরোধী দল জিনিসটা কি? বিরোধী দলের একটা আচরণ থাকে, বিরোধী দল নির্বাচনে দাঁড়ায়, তারা নির্বাচনে ভোট চায়, সরকারে যেতে চেয়েছিল পারে নাই বলে বিরোধী দল হয়েছে, কিন্তু অনেক বেশি ভোট বিরোধী দল হিসেবে যে যার ভূমিকাটা যতটুকু থাকা দরকার সেটি কি বিরোধী দল হিসেবে ভূমিকার কি কোনো নির্দিষ্ট করা জায়গা আছে? বিরোধী দল মানে কি সরকারের সাথে সারাদিন মারামারি করবে? ব্যাপারটা সেরকম না। আওয়ামী লীগের সময় যে বিরোধী দল তৈরি করা হয়েছিল সেই বিরোধী দল আওয়ামী লীগের কথা শুনে চলতো। তো সেইটা কি জামাত? আমার কাছে মনে হয় না জামাত কি বিএনপির কথা শুনে চলে, এটা পাপে আপা বলতে পারে। তবে সহি শব্দটাকে এই জায়গাতে ব্যবহার করাই ঠিক নাই। সহি শব্দের অর্থ কি? সহি শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ। তো সহি শব্দটাকে যেখানে সেখানে ব্যবহার করাটা ঠিক না। অসংখ্য ধন্যবাদ। পাপি আপা, আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, সংরক্ষিত নারী আসনের এমপিদের, বিরোধী দলের যে এমপিরা আছে তাদের আসনে তাদেরকে তদারকির কথা বলা হয়েছে এবং তাদেরকে ডিউ লেটার দেওয়ার যে ক্ষমতা সেটা দেওয়া হচ্ছে। অ্যাটিটিউডটা আপনি বুঝেন, বিএনপি সংগঠন কাকে কোথায় কিভাবে তদারকি করতে দিবে না দিবে, এটা মনে হচ্ছে জামাত ইসলামের পরামর্শ নিয়ে ওদের সাথে বসে আলোচনা সাপেক্ষে করে দিতে হবে। এখন জামাত ইসলামকে ইউনূস গভর্নমেন্ট যতগুলো সিট দিয়ে গেছে এবং ছেড়ে গেছে, তো সেইখানে তো বিএনপি ফার্স্ট পার্টি ছিল, বিএনপি সারা জীবন জিতছে ম্যাক্সিমাম জায়গায়, 10-15টা সিটে হয়তো জামাত জিতত, আর ম্যাক্সিমামগুলোতে বিএনপি জিততো, জামাত সেকেন্ড হতো। এখন সেইখানে দলীয় কর্মকাণ্ড, তারপরে জামাত ইসলাম কি এতই উদারপন্থী দল যে ওদের প্রতিষ্ঠান এবং ওনাদের হচ্ছে ব্যক্তি ছাড়া
কারোর একটা ট্রান্সফার ধরেন শিক্ষকের একটা ন্যায্য বদলি, যে 15 বছর সে অনেক চড়াঞ্চলে ছিল, এখন সে তার 18টার সুযোগ হয়েছে, এই ডিওটা কি জামাত ইসলাম দিবে? এটা নিজেকে আগে আরমানকে প্রশ্ন করতে হবে। তো এইটার উত্তর প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে চমৎকারভাবে দিছে, যে আপনার কর্মকাণ্ডকে এবং এমপি হিসেবে আপনার দায়িত্ববোধ এবং কার্যপ্রণালীকে বাধাগ্রস্ত করার জন্য মহিলা এমপিদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই, তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দেওয়া হয়েছে। আর আপনার যদি কোনো সমস্যা হয় আপনি ব্যক্তিগত যোগাযোগ করবেন, আমি সেটা সমাধান করব। আরেকটা প্রশ্ন আছে আপনার, যেহেতু সময় কম, আওয়ামী লীগের নর্মালাইজের যে প্রশ্নগুলো আসছে সেখান থেকেই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অভিযোগ করেছেন যে সরকারের একটা অংশ আওয়ামী লীগ চালায়, অর্থাৎ এই সরকারের মধ্যে থেকে আওয়ামী লীগ তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সরকার সেটাতে আসলে কোনো বাধা দিচ্ছে না। এইখানে হচ্ছে কি, আমি দেখেন 15 বছর আওয়ামী লীগ বিএনপি পার্লামেন্টে নাই, কোথাও নাই, তারপর বিএনপি প্রত্যেকটা একটা ছায়ার সাথে যুদ্ধ করতো। এই এনসিপি এবং জামাত ইসলামের আওয়ামী লীগ তো কোথাও নাই এখন আনুষ্ঠানিকভাবে। তাহলে এই যে একটা ছায়ার সাথে নাম উচ্চারণ করে 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 আওয়ামী লীগ যে দেশে নাই, এটা তো আমি বুঝতে পারতেছি না। সজীব ভুঁইয়া তো আছে, জামাত ইসলাম তো আছে, সারাক্ষণ তো আওয়ামী লীগের কথা এরা বলে, আর কোনো কিছু হলে আওয়ামী লীগের সাথে তুলনা করছে। এটা মানে একটা এদের মানে সাইকোপ্যাথ হয়ে গেছে আওয়ামী লীগ। তো সাইকোপ্যাথ থেকে এদেরকে সরে আসতে হবে এবং অপ্রয়োজনীয়ভাবে আওয়ামী লীগের নামটা উচ্চারণ না করাটাই উচিত। তাহলে হাসিনাই তো ভালো থাকলো যে আমি অনুপস্থিত, বাট আমার নাম তো সারাদিন তোমরাই জব করছো। এগুলো কিন্তু একটু বিচক্ষণতার সাথে যারা ব্যবহার করে নামগুলি তাদের চিন্তা করা দরকার। আর নির্বাচনের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে বর্তমানের তার অ্যাক্টিভিটিটা স্থগিত আছে। রাজনৈতিক দল হিসেবে কেউ কাউকে স্থগিত করাটা গণতান্ত্রিক প্রক্রিয়াও না, গণতান্ত্রিক ভাষাও না। তাহলে তো আপনি জামাতের রাজনীতি বন্ধ ছিল, এ ছিল সে ছিল, ফাঁসির আসামি আজকে রিভিউ করে এমপি হয়েছে, এগুলোর থেকে একটা শিক্ষা নেওয়ারও কিন্তু ব্যাপার আছে। বাংলাদেশের রাজনীতি স্বচ্ছ হতে হবে। আমি রাজনীতিবিদ, আমি ব্যবসায়ী হতে চাই না। যে ব্যবসায়ী সে লুটেরা যাতে না হয়। আর বাংলাদেশের ওই নিম্ন তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত মানে অশুভ চিন্তাভাবনা এবং লুটেরা এবং বুর্জুয়া কেন্দ্রিক মন মানসিকতাগুলো সবাইকে পরিহার করতে হবে এবং দেশের বাস্তবতাটা বুঝতে হবে। সবাইকে বোঝার ব্যাপার আছে। আমি তো চাই 5 টাকা কেজি চাল খেতে, আমিও তো চাই 2 টাকা লিটার তেল নিতে, কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পর্যুদস্ত অর্থনৈতিক অবস্থা, এখানে সেটা কি সম্ভব না। এই জন্য এই যে সরকারের আমলারা পে স্কেল করে পাগল হয়ে যাচ্ছে। ওনারা তো লাক্সারিয়াস লাইফ লিড করেন, ওনারা তো মিছিল মিটিং করে রোদে গা পোড়ায় না, ওনাদের এগেনস্টে তো কোনো মব হয় না এবং ওনাদেরকে সাফারও করতে হয় না। যে সরকারে আসুক, যে সরকারে যাক, রাজকীয় জীবনযাপন ওনারা করেন এবং ওনাদেরকে দেশের জন্য এখন ভূমিকা রাখতে হবে। এত পে স্কেল করে মাথা খারাপ কম করতে হবে, বিদেশ ভ্রমণটাও কমাতে হবে এবং বিলাসবহুল জীবনযাপন থেকে যত কৃচ্ছ্রতা সাধন করে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কাছে চাল ডাল নুন তেল সামাজিক নিরাপত্তাটা পৌঁছানো যায়, সেই চিন্তা ভাবনা চেতনাটা আমাদের করতে হবে। সরকার সেই দায়িত্ব সুচারুরূপে পালন করুক, সেই প্রত্যাশা আমাদের থাকবে, সকলের সহযোগিতা থাকুক সেখানে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আয়োজন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের দুজনকেই এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।